এবছর তৃণমূলকে টাটা বাই বাই জানানোর বছর, তৃণমূলকে বিদায় জানানোর বছর। বিজেপি 50% বেশি ভোট নিয়ে এবার ক্ষমতা গড়ছে পশ্চিমবঙ্গে। আজ ব্যারাকপুর এবং শিলিগুড়িতে দলের কর্মী সভায় এমনই বার্তা দিলেন অমিত শাহ। এদিন তিনি দুই কর্মী সভা বৈঠক থেকেই দলের কর্মীদের বার্তা দিয়ে বলেন, এই সরকারের আমলে দুর্নীতি চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। এত দুর্নীতিগ্রস্ত সরকার ভারতবর্ষের আর কোথাও নেই। কয়লা কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, 100 দিনের কাজে দুর্নীতি, রেশন দুর্নীতি, কেন্দ্রীয় আবাস যোজনায় দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি দেখতে পান না। এই সরকারের শাসনে মা, মাটি, মানুষ সব বিপদগ্রস্ত। অথচ তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। আজ মা, মাটি, মানুষ কোনোটাই সুরক্ষিত নয়। আজ মা নির্যাতিত, মা বোনেরা আজ সুরক্ষিত নয়। মাটি চলে যাচ্ছে অনুপ্রবেশকারীদের দখলে, আর মানুষ সব থেকে বিপদগ্রস্ত। দুর্নীতির এমন পাহাড় যেই সরকারের আমলে রাজ্য সব থেকে বেশি পেছনের সারিতে চলে এসছে। বাম আমলের থেকেও খারাপ অবস্থায় পৌঁছে গেছে এই তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ। মানুষ আজ এখানে বিপদগ্রস্ত। তিনি বলেন, এইবার বিজেপি সরকার নিশ্চিত। 2021 সালে বিজেপি 38% ভোট পেয়েছিল, আর 2014 সালে বিজেপির ভোট ছিল মাত্র 17%, আর 21-এ সেটা বেড়ে হয়েছে 38%। এবার 45 পার করে বিজেপি 50 ছাড়িয়ে যাবে। এবার সরকার হবে বিজেপির সরকার। তিনি বলেন, এই সরকারের আমলে অনুপ্রবেশ ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এই অনুপ্রবেশকারীরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। আসলে অনুপ্রবেশ সমস্যাটা বিজেপি এবং আরএসএসের কাছে দীর্ঘদিনের চিন্তার বিষয়। তারা সীমান্তবর্তী এই রাজ্য পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে চিন্তিত। কারণ যেভাবে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পাল্টে যাচ্ছে, তাতে একদিন বিপদের মুখে পড়তে পারে এই রাজ্য, হাতছাড়া হয়ে যেতে পারে এই রাজ্য। তাই বিজেপি এবং আরএসএস চায় না যে পশ্চিমবঙ্গ হাতছাড়া হয়ে যাক। কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি চেষ্টা করেও এই রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি, কারণ বিজেপির সাংগঠনিক শক্তি খুব দুর্বল ছিল। বিজেপিকে সেভাবে এই রাজ্যের মানুষ গ্রহণ করেনি। কিন্তু গত কয়েক বছরে বিজেপির ভোট অনেক বৃদ্ধি পেয়েছে। 14-17 থেকে সে আজ 38-39% পৌঁছে গেছে। পাশাপাশি বিজেপিও তার সংগঠনকে মজবুত করেছে। সেই সংগঠনকে আরও মজবুত করতে, কর্মীদের আরও প্রাণবন্ত করতে তাই অমিত শাহ বিভিন্ন এলাকায় কর্মী বৈঠক করছেন। কারণ বিজেপি
চায় না এই সীমান্তবর্তী রাজ্য দেশের মাথা ব্যথার কারণ হয়ে যাক। কারণ এই সীমান্তবর্তী এলাকা দিয়েই অনুপ্রবেশকারীরা ঢুকে পশ্চিমবঙ্গে যেমন বসবাস করছে, তারপর সারা দেশে ছড়িয়ে পড়ছে। অমিত শাহ বলেন, এই অনুপ্রবেশ সমস্যা শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা অশনি সংকেত। তাই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে খোলা সীমান্ত রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত জমি দেয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 31 মার্চের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দিতে হবে। অমিত শাহ সেই প্রসঙ্গ তুলে ধরে বলেন, আপনারা ভাববেন না যে মমতা ব্যানার্জির সরকার জমি দিয়ে দেবে বিএসএফকে। তবে বিএসএফকে জমি দিক বা না দিক, এপ্রিলে বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের ভেতরে এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করবে। অর্থাৎ তিনি বারবার বিভিন্নভাবে বুঝিয়ে দেন যে বিজেপি এবার ক্ষমতায় আসছেই। 2021-এ বিজেপির স্লোগান ছিল যে বিজেপি এবার ক্ষমতায় আসছে, কিন্তু সেবার বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। তার হয়তো নানা কারণও আছে, অনেক রহস্যও আছে, যে রহস্য এখনো প্রকাশ হয়নি। কিন্তু বিজেপির সংগঠন আজ অনেক মজবুত হয়েছে। 21-এ ছিল নব্য বিজেপি। নব্য বিজেপি মানে পুরনো যে বিজেপির স্ট্রাকচার ছিল, তাতে বিশাল সংখ্যক মানুষ অন্য দল থেকে এসেছিল, অন্য দলের নেতারা এসেছিল। তাই পুরো বিজেপিটাই বলতে গেলে সেই নব্যদের ছড়াছড়ি ছিল। কিন্তু আসল বিজেপি বলতে যা বোঝায় সেটা মানুষের চোখের সামনে ছিল না। কিন্তু গত কয়েক বছরে বিজেপির সেই সংগঠন অনেকটাই মজবুত হয়েছে। তাই বিজেপি এবার ক্ষমতা দখলের আশা দেখছে। কারণ বিজেপির যে ঘরানা, 21-এ সেই ঘরানা অনেকটাই হালকা হয়ে গেছিল। বিজেপির মতো একটা ক্যাডার ভিত্তিক দল চায়নি 21-এ তারা ক্ষমতায় আসুক। কিন্তু তারপর থেকে বিজেপি তার সংগঠনকে ধীরে ধীরে অনেক মজবুত করে ফেলেছে। তাই অমিত শাহ অনেকটা জোর দিয়েই বলতে পারেন যে এবার তারা ক্ষমতায় আসছেই, এবং সেটা 50% বেশি ভোট নিয়ে তারা ক্ষমতায় আসবে। অমিত শাহ বলেন, এ রাজ্যে দাদাগিরি, কাটমানি এবং অনুপ্রবেশকারী একটা শিল্পের মতো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বহু মানুষ আজকে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। এই প্রসঙ্গে অমিত শাহ মমতা ব্যানার্জিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনার তো 23 জন নেতা মন্ত্রী জেলে গিয়েছিলেন, তো আপনি দুর্নীতির পক্ষে নেই, তাহলে আপনি এই পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক এদের মতো সেই 23 নেতাকে টিকিট না দিয়ে দেখান যে আপনি দুর্নীতির সঙ্গে নেই। অমিত শাহ বলেন, আসলে উনি পারবেন না, কারণ এদের টিকিট না দিলে ভাইপোর নাম বলে দেবে। আর মুখ্যমন্ত্রী এখন ভাইপোকে আগামী দিনে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা করে রেখেছেন। ফলে তিনি দুর্নীতিগ্রস্তদের টিকিট দিতে বাধ্য হবেন, কারণ তা না হলে ভাইপো ফেঁসে যাবে। ব্যারাকপুরে তিনি সভা শুরুর আগে আনন্দপুরে যে 27 জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই যে যারা মারা গেছেন তারা যদি অনুপ্রবেশকারী হতেন
তাহলে কি মুখ্যমন্ত্রীর এরকম প্রতিক্রিয়া হতো? মুখ্যমন্ত্রী কি এভাবে চুপচাপ থাকতে পারতেন? তার প্রতিক্রিয়া হতো অন্যরকম, কারণ তারা ভোট ব্যাংক। আসলে সত্যি, এই যে 27 জন মারা গেছে, তারা তো মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক নন। তাই তিনি তাদের নিয়ে বিচলিত নন। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই বীভৎস ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রী এখনো সেখানে যেতে পারেননি। অথচ এই মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি ছুটে গিয়েছিলেন এবং ভাইপোকে বাঁচাতে ইডি অফিসারদের হাত থেকে ফাইল, হার্ড ডিস্ক কেড়ে নিয়েছিলেন। আর যে মানবিক মুখ্যমন্ত্রী, সেই মানবিক মুখ্যমন্ত্রী মানবিকতা এখানে আমরা দেখতে পাচ্ছি না। এরা যদি সত্যিই অনুপ্রবেশকারী হতেন, তাহলে মুখ্যমন্ত্রীর আচরণ সত্যিই অন্যরকম হতো। বাঙালি বাঙালি বলে চিৎকার করেন। ভারতবর্ষের কোথাও কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে সঙ্গে সঙ্গে চিৎকার করেন যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, বাংলা ভাষীদের ওপর নির্যাতন করা হচ্ছে। তা আনন্দপুরে যারা মারা গেল, তারা কি বাঙালি নন? আর যারা মারল তারা কে? যাদের এই গোডাউন, সেই মোমো কোম্পানি, ওয়াও মোমো, যে মোমোতে আজকে রক্তের দাগ লেগে গেছে, তারা তো বাঙালি নয়, তারা তো অবাঙালি। তাহলে অবাঙালিদের হাতেই বাঙালিদের মৃত্যু হলো, আর স্বজনদের হাহাকারে বাতাস ভারী হয়ে উঠেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর হৃদয় একটুও গলেনি। আসলে তার কানে বোধহয় এই স্বজনহারাদের কান্না এখনো পৌঁছায়নি। আসলে তিনি তাদের শাস্তি দেবেন কি করে? এই কোম্পানির মালিক তো তার সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন। তা অমিত শাহ ঠিকই বলেছেন যে এরা যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী হতো, তাহলে দিদি এভাবে থাকতে পারতেন না। নমস্কার।